সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইংরেজি সাহিত্যের পরবর্তী লেকচারগুলো নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমার বিগত লেকচারগুলোতে। আপনারা দেখবেন, পিছনে গেলে আমার লেকচারগুলো দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমরা ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের বিভিন্ন নিদর্শন আমরা দেখেছি। সেখানে আমরা বিওলফের ঘটনা নিয়ে আলোচনা করেছি। এটা ইংরেজি সাহিত্যের প্রাচীনতম গ্রন্থগুলোর মধ্যে একটি। যেমন বাংলা সাহিত্যের প্রাচীনতম যে গ্রন্থ চর্যাপদ, ঠিক তেমনি ইংরেজি সাহিত্যের যে প্রাচীনতম যে গ্রন্থ বিওলফের ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা পিছনের দিকে গেলে আমার এই ইউটিউব চ্যানেলে এখানে আমার লেকচারগুলো আপলোড করা আছে, আপনারা সেখানে শুনতে পাবেন। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে ইংরেজি সাহিত্যের মিডল এজ নিয়ে কথা বলবো আর কি। আজকে ওভারঅল একটু আলোচনা করব, তবে ইংরেজি সাহিত্যের মিডল এজে বিভিন্ন কবি সাহিত্যিক, বিখ্যাত কবি সাহিত্যিকরা রয়েছেন। তাদের বেশ কিছু গ্রন্থ এবং গ্রন্থের ভিতরে কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ধারাবাহিকভাবে বিভিন্ন লেকচারগুলোতে। তবে আজকে ওভারঅল ইংরেজি সাহিত্যের মিডল এজের কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা কিন্তু এর আগে ইংরেজি সাহিত্যে প্রাচীন যুগে কিভাবে ইংল্যান্ডের যে বিভিন্ন ইতিহাস, অ্যাংলো স্যাক্সনরা কিভাবে ইংল্যান্ডে এসে তারা হচ্ছে রাজত্ব করে এবং সেখানে বিভিন্ন সাহিত্যিক গড়ে ওঠে, ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা প্রথম লেকচারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আজকে এই লেকচারে আমরা দেখব যে ইংরেজি সাহিত্যের যে মধ্যযুগ, হ্যাঁ, মধ্যযুগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই লেকচারগুলো আসলে সাজিয়েছি আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে অনেক বিসিএস প্রত্যাশী আমাদের শিক্ষার্থীরা রয়েছে, চাকরি প্রত্যাশী অনেক দর্শক রয়েছেন। সবার জন্যই আমি আসলে এই লেকচারটি সাজিয়েছি। আপনারা ইংল্যান্ডের বিভিন্ন ইতিহাস সম্পর্কেও আপনারা এই লেকচার থেকে তথ্য নিতে পারেন এবং বিশেষ করে যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তাদের জন্য এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, আমরা ইংরেজি সাহিত্যের মিডল এজ সম্পর্কে আজকের এই লেকচারে একটু ওভারঅল আলোচনা করব। এখানে বিভিন্ন সাহিত্যিকদের সম্পর্কে মোটামুটি ওভারঅল আলোচনা করব। পরবর্তীতে ধীরে ধীরে আমরা হচ্ছে প্রত্যেকটা সাহিত্যিকের, বিশেষ করে জিওফ্রি চুসার, যিনি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক আর কি, ওনার অনেক বিখ্যাত গ্রন্থ রয়েছে। এগুলো থেকেও কিন্তু বিসিএস এ প্রশ্ন আছে, প্রশ্ন পরীক্ষায় আসে। যদিও ইংরেজি সাহিত্যের মিডল এজ বা মধ্যযুগ কিন্তু বিসিএস এর সিলেবাসে নেই, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, কিন্তু যারা অন্যান্য চাকরির পরীক্ষায় আপনারা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে, সরকারি চাকরিগুলো ছাড়াও মানে বিসিএস ছাড়াও অন্যান্য সরকারি চাকরিগুলোতে কিন্তু ইংরেজি সাহিত্যের মিডল এজ থেকে প্রশ্ন আসবে এবং আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা বুঝতেই পারবেন যে এখানে কতটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আর কি। ঠিক আছে, আমরা একটু ওভারঅল আজকে আলোচনা করি, পরবর্তীতে আমরা ইংরেজি সাহিত্যের প্রত্যেকটি সাহিত্যিক মানে যারা ছিলেন ওনাদের গ্রন্থগুলো নিয়ে আমরা ভিতরের দিকে আলোচনা করব আর কি। আমরা প্রথমেই বলেছি যে বাংলা সাহিত্যের যে ইতিহাস, এর চেয়েও কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস কিন্তু প্রাচীন, বেশ পুরনো আর কি। ইংরেজি সাহিত্যের যে মধ্যযুগের যে সূচনা হয় সেটি হচ্ছে 1066 সাল থেকে শুরু হয়ে এটা 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টি চলে এবং এই সময়টা মিডল এজ বা এখানে অ্যাংলো নরমান পিরিয়ড বলা হয় এখানে। ঠিক আছে, অ্যাংলো স্যাক্সনরা যখন রাজত্ব করে, আমরা অ্যাংলো স্যাক্সনের কিন্তু বিস্তারিত ঘটনা বলেছি বিগত লেকচারগুলোতে, আপনারা সেটা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তাই অ্যাংলো নরমানরাও এরাও কিন্তু জার্মানি থেকে পরবর্তীতে, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনের পরে অ্যাংলো নরমানরা কিন্তু জার্মানি থেকে আবার আরেকটি জাতি গোষ্ঠী ইংল্যান্ডে আসে 1066 সালের দিকে, খ্রিস্টাব্দের দিকে, এবং এরাও জাতিতে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল এবং তারা ইংল্যান্ডে রাজত্ব করে প্রায় 1340 সাল পর্যন্ত এরা ইংল্যান্ডে রাজত্ব করে। ইংরেজি সাহিত্যের যে অ্যাংলো নরমান যে পিরিয়ড, আমরা যেটা বলেছি যে 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত, এটি ছিল মূলত ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। ঠিক আছে, এরপরও ইংরেজি সাহিত্যের আরেকটি অন্ধকার যুগ রয়েছে, ওখানে কোনো কবি সাহিত্যিকে জন্মগ্রহণ করে নাই। আমরা প্রথমে বলেছি যে
ইংরেজি সাহিত্যের যে মিডল এজ বা মধ্যযুগ যে ইংরেজি সাহিত্যের, এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে যে অ্যাংলো নরমান পিরিয়ড, যেটা স্থায়িত্ব ছিল ইংরেজি সাহিত্যের মিডল এজের একদম ফার্স্ট স্টেজ থেকে শুরু করে আরকি ১০৬৬ সাল থেকে ১৩৪০ সাল পর্যন্ত অ্যাংলো নরমানরা। এটাও কিন্তু ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। এখানে কোনো কবি সাহিত্যিক জন্মগ্রহণ করে নাই। কারণ অ্যাংলো নরমানরা ছিল আ আ খ্রিস্টান এবং মূলত এদের থেকেই পরবর্তীতে আ মানে কট্টরপন্থী যে খ্রিষ্ট ধর্ম সারা পৃথিবীতে প্রচার হয়। ঠিক আছে? এদের কাজটাই ছিল হচ্ছে যে সারা পৃথিবীতে আ বা খ্রিস্টান ধর্মকে প্রচার করা, এবং এর জন্য তারা হচ্ছে যে শাসন ব্যবস্থা তৈরি করে, ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থাটা তারা প্রতিষ্ঠা করে যায় সেটা হচ্ছে চার্চ ভিত্তিক, অর্থাৎ পোপরা যে শাসন করে আরকি ইংল্যান্ডকে। শুধু ইংল্যান্ডকে না, তারা যে ম্যাগনা কার্টা তৈরি করে সেটা সারা পৃথিবীতে কিভাবে খ্রিস্টান ধর্মকে সারা পৃথিবীতে তারা এই ধর্মকে প্রচার করে যাবে, এবং আ সারা পৃথিবীর মানুষকে এই ধর্মে দীক্ষিত করার জন্য তাদের বিভিন্ন মিশনারি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থাপন হয়। একসময় তারা সারা পৃথিবীকেই শাসন করে। এটা আপনারা দেখেছেন আরকি যে খ্রিস্টানদের যে বা ব্রিটিশ শাসন ব্যবস্থা যে সারা পৃথিবীতে। এ কারণে যেহেতু অ্যাংলো নরমানরা ছিল ঠিক ধর্মভিত্তিক রাষ্ট্র বা মোনার্কি প্রতিষ্ঠা করা, অর্থাৎ পোপ ভিত্তিক, অর্থাৎ চার্চ ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এরাই ছিল আ মূলত এরাই কাজ করেছে আরকি। ঠিক আছে? এই কারণে এই যুগে তেমন কোনো সাহিত্যিক কবি সাহিত্যিক তারা তৈরি হয়নি। এই কারণে এটাকে ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্রুসেড যে যুদ্ধ রয়েছে, মুসলমানদের সাথে যে খ্রিস্টানদের যুদ্ধ হয় প্রায় ২০০ বছরের উপর, এটা কিন্তু এই সময়টাই আরকি। হ্যাঁ, ১১শ শতাব্দী থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত প্রায় ৩০০ বছরের কাছাকাছি এই ক্রুসেড যুদ্ধ হয় আরকি মুসলিমদের সাথে আরকি। অর্থাৎ ইংরেজি সাহিত্যের মধ্যযুগটাই ছিল পুরোপুরি একটি যুদ্ধের যুগ। সারা দুনিয়ার মানুষকে খ্রিষ্ট ধর্মে দীক্ষিত করার জন্য তাদের একটি পরিকল্পিত যুগ, এবং তারা খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আ তারা মানে যাচ্ছে তাই করেছে আরকি সারা পৃথিবীতে। আ এই এই কারণেই ইংল্যান্ডের এই যুগে তেমন কোনো কবি সাহিত্যিকের জন্ম হয়নি। পরবর্তীতে এইজ অফ চসার আমরা যেটা বলবো আরকি, ইংরেজি সাহিত্যের মধ্যযুগ, পরবর্তীতে অর্থাৎ ১৩৪০ সাল থেকে ১৪০০ সাল পর্যন্ত আ অর্থাৎ ইংরেজি সাহিত্যের একটি যুগান্তকারী যুগ, যেটা একজন লেখকের নাম অনুসারে এই যুগের সূচনা হয়। দ্য জিওফ্রি চসার। জিওফ্রি চসারের নাম অনুসারেই কিন্তু হচ্ছে পরবর্তীতে আ ইংরেজি সাহিত্যের এই যুগটির সূচনা হয় আরকি। ঠিক আছে? এটি মূলত স্বর্ণযুগ ইংরেজি সাহিত্যের মিডল এইজের। ঠিক আছে? এরপরে আবার চসারের পরে যে যুগটি আসে ১৪০০ থেকে ১৫০০, প্রায় ১০০ বছর। এই ১০০ বছরেও কিন্তু ইংরেজি সাহিত্যের কোনো কবি সাহিত্যিককে খুঁজে পাওয়া যায় নাই। এটাও হচ্ছে অ্যানাদার কাইন্ড অফ আ আ ডার্ক এজ অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ ইংরেজি সাহিত্যের এটাও আরেকটু অন্ধকার যুগ। ঠিক আছে? তার মানে মাঝখানে হচ্ছে আ ১০৬৬ থেকে ১৫০০ সালের মধ্যে জাস্ট ওই ১৩৪০ থেকে ১৪০০ সাল পর্যন্ত যে চসারের যে লেখা, জন ক্লিফ জন্মগ্রহণ করে। এরপরে বিজ্ঞানী গাওয়ার আছে, ক্যাক্সটন আছে, আরো বিভিন্ন ধরনের লেখকরা রয়েছে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে বলব। এই সমস্ত লেখক সাহিত্যিকরা রয়েছেন আরকি। ঠিক আছে? তাহলে ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ মূলত হচ্ছে এই মিডল এইজেই, তার প্রথম শুরু থেকে শুরু ১০৬৬ থেকে যেটা ১৩৪০ সাল পর্যন্ত স্থায়ী হয়। পরবর্তীতে আবার ১৪০০ থেকে ১৫০০ সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ হিসাবে এটা আমরা জানি আরকি। ঠিক আছে? প্রায় ইংরেজি সাহিত্যের মিডল এইজকে বা এই মধ্যযুগকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? ৩ টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ পুরা মিডল এইজটাকেই আমরা এটা নিয়ে যাব হচ্ছে ১০৬৬ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। যেহেতু 15th সেঞ্চুরি পর্যন্ত এই মধ্যযুগের অবস্থা ছিল। তাহলে ইংরেজি সাহিত্যের মিডল এজের যে সময়সীমাটা ছিল সেটা হচ্ছে ১০৬৬ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে? এটা মনে রাখবেন আরকি। ঠিক আছে? এর মধ্যে অ্যাংলো নরমানরা যারা রাজত্ব করে সেটা হচ্ছে ১০৬৬ থেকে ১৩৪০ সাল পর্যন্ত অ্যাংলো নরমানরা ইংল্যান্ডে রাজত্ব করে, এবং এরাও কিন্তু পরবর্তীতে একটি জাতিগোষ্ঠী যারা জার্মান থেকে, ওই অ্যাংলো স্যাক্সনদের মতো এরাও জার্মানি থেকে ইংল্যান্ডে আসে, এবং এরা খ্রিস্টান ধর্ম প্রচার করে। ঠিক আছে? বাইজেন্টাইন ধর্মই তারা প্রচার করে যায় আরকি। ঠিক আছে? এর আগেও কিন্তু আমরা ইংল্যান্ডের অতীত ইতিহাস বলেছি আরকি। তারা কিন্তু খ্রিস্টান ছিল না। এরা প্যাগানিজমে বিশ্বাস করত। প্যাগন ধর্মে তারা দীক্ষিত ছিল। তারা বিভিন্ন ধরনের প্রকৃতির পূজা করত। পরবর্তীতে অ্যাংলো স্যাক্সনরা এরা ইতালি থেকে জার্মান হয়ে তারা ইংল্যান্ডে আসে এবং সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করে, এবং পরবর্তীতে কিন্তু ওই ইংল্যান্ডেই খ্রিস্টান ধর্ম প্রচারের মানে মেইন খুঁটি সারা দুনিয়াতে তারা ওইখান থেকেই
বাইজেন্টাইনরা সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রচার করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ইংরেজ সাহিত্যের মিডল এজের যে সময়সীমা সেটা হচ্ছে 1066 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এই 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে দ্য এজ অফ অ্যাংলো নরমান পিরিয়ড, ঠিক আছে, অর্থাৎ অ্যাংলো নরমানদের যুগ, যেটা 1066 সাল থেকে, অর্থাৎ অ্যাংলো নরমানদের হাত ধরেই কিন্তু ইংরেজি সাহিত্য মধ্যযুগে প্রবেশ করে। ঠিক আছে, এই কারণে এই যুগের ঠিক প্রারম্ভিক প্রথম সূচনা থেকে 1340 সাল পর্যন্ত যে যুগটা ছিল সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। এরপরে ইংরেজি সাহিত্যের একটি অন্ধকার যুগ আসে। ঠিক আছে, এই যুগে কিন্তু কোনো কবি সাহিত্যিকদের সাধারণত খুঁজে পাওয়া যায় নাই, এটা অবশ্য 1400 সালের পর থেকে। তা প্রথমত হচ্ছে অ্যাংলো নরমানরা, তারপর হচ্ছে এজ অফ চোসার। ঠিক আছে, অর্থাৎ এই মিডিল এজে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক জিওফ্রি চোসার, আমরা তার সম্পর্কে বিস্তারিত বলবো আর কি। তিনি ইংরেজি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক। ঠিক আছে, তাকে মধ্যযুগের ইংরেজি সাহিত্যের মানে তিনি এত বিখ্যাত একজন লেখক ছিলেন চোসার, দ্য এজ অফ চোসার, অর্থাৎ তার নাম নিয়েই একটি ইংলিশ সাহিত্যের সূচনা হয়, যেটাকে বলা যায় এজ অফ চোসার। অনেক সময় কিন্তু অনেক পরীক্ষায় আসে যে ইংরেজি সাহিত্যের কোন লেখকের নাম অনুসারে একটি যুগের সূচনা হয়, সেটা হচ্ছে জিওফ্রি চোসার। ঠিক আছে, চোসারের নাম অনুসারেই কিন্তু ইংরেজি সাহিত্যের একটি যুগের সূচনা হয়, এবং এই যুগের স্থায়িত্বকাল ছিল 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত, এবং এই সময়টার মধ্যেই চোসার জন্মগ্রহণ করে এবং তার বিখ্যাত লেখনীর মাধ্যমে ইংরেজি সাহিত্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, এর পরবর্তীতে ইংরেজি সাহিত্যের একটি অন্ধকার যুগ আসে। মানে এই যুগের মধ্যে ইংরেজি সাহিত্যের কোনো ধরনের হচ্ছে কবি সাহিত্যিকের কোনো ধরনের লেখা বা তাদের কোনো গ্রন্থ এই সময় পাওয়া যায়নি। এই কারণে এই যুগকে বলা হচ্ছে অন্ধকার যুগ। বাংলা সাহিত্যেরও কিন্তু একটা অন্ধকার যুগ আছে। ঠিক আছে, যেমন ওই সাহিত্যের একজন বিখ্যাত কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা কিন্তু তার নাম শুনেছি যে তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় আর কি, অর্থাৎ বাংলা সাহিত্যেরও কিন্তু একটা অন্ধকার যুগ গিয়েছে। ঠিক ইংরেজি সাহিত্যেরও কিন্তু একটা অন্ধকার যুগ রয়েছে, এবং এই যুগটা হচ্ছে 1400 থেকে 1500, প্রায় 100 বছরের একটা বিশাল গ্যাপ কিন্তু এই ইংরেজি সাহিত্যের লক্ষ্য করা যায় আর কি। এই কারণে এই 1400 থেকে 1500 যে মধ্যবর্তী যে সময়টি, এটিকে বলা হয়েছে ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এটা মনে রাখবেন আর কি। হ্যাঁ, ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগের সূচনা হয় কখন? ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের মধ্যযুগে আর কি। তাহলে মধ্যযুগের যে সময়সীমাটা আমরা বলি, ইংরেজি সাহিত্যের মধ্যসীমা মানে মধ্যযুগের যে সময়সীমা সেটি হচ্ছে 1066 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। ঠিক আছে, এই যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, যেটা হচ্ছে ঠিক মানে মধ্যযুগের যে সূচনা লগ্ন থেকে 1066 খ্রিস্টাব্দ থেকে 1340 সাল পর্যন্ত যে যুগটা ছিল সেটা হচ্ছে অ্যাংলো নরমান, অর্থাৎ এখানে জার্মানির এক শাসক গোষ্ঠীরা তারা ইংল্যান্ড শাসন করে এবং তাদের নাম অনুসারে এই যুগের সূচনা হয়। ঠিক আছে, এর পরবর্তীতে যে যুগটা আসে সেটি হচ্ছে দ্য এজ অফ চোসার, অর্থাৎ জিওফ্রি চোসারের নাম অনুসারে ইংরেজি সাহিত্যের যে যুগের সূচনা হয় সেটি হচ্ছে দ্য এজ অফ চোসার, এবং তার এই যুগটা ছিল 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত। চোসার বেঁচে ছিলেন, এবং তার যে কাব্য সাহিত্যিক যত নাটক আছে এগুলো তিনি এই সময় লেখেন আর কি। আমরা এজ অফ চোসার সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে বলবো আর কি। মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে। ঠিক আছে, এরপরে চোসারের পরে ইংরেজি সাহিত্যের একটি অন্ধকার যুগ আসে, সেটা 1400 থেকে 1500 খ্রিস্টাব্দ সাল পর্যন্ত। ঠিক আছে, আপনারা এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এই মধ্যযুগে ইংল্যান্ডের কিছু বিপ্লবী ঘটনা ঘটে আর কি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত ধরা হয় যে ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থা বা ইংল্যান্ডের যে পথ চলা যাত্রা শুরু হয় মূলত সারা পৃথিবীতে তাদের যে মানে শান শৌকত আমরা যেটাকে বলি সারা পৃথিবীতে ব্রিটেনের, বা ব্রিটেন তো পরবর্তীতে গ্রেট ব্রিটেন তৈরি হয়, মানে ইংল্যান্ডই হচ্ছে মেইন জায়গা আর কি, যেখান থেকে সারা পৃথিবীতে ইংরেজি সাহিত্য বা ইংরেজদের প্রভাব প্রতিপত্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই ইংরেজি সাহিত্যের মধ্যযুগ থেকে আর কি। অ্যাংলো নরমানরাই মূলত ইংল্যান্ডকে শক্তিশালীভাবে তৈরি করে যায় আর কি। ঠিক আছে, এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আর কি এই সময়টাতে, যেটা পৃথিবীর ইতিহাসে একটি মানে খুবই বিরল এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনাও বলা যায়।
কারণ এই সময় থেকেই কিন্তু মূলত ইংল্যান্ডের বা খ্রিস্টানদের যে ধর্মের যে সারা পৃথিবীতে বিস্তার এটা সংগঠিত হয়ে থাকে আর কি। এই সময়ে মূলত আমরা তো প্রথমেই বলছি যে প্রাচীন ইংরেজি সাহিত্যে প্রাচীন যুগে কিন্তু অ্যাংলো স্যাক্সনরা খ্রিস্টান ধর্ম, অর্থাৎ ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু হয় এটা প্রায় খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর পর থেকেই। ঠিক আছে, মানে প্যাগানিজম তো এর আগে ছিল, ওই অ্যাংলো স্যাক্সন এরা যারা পরবর্তীতে ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচার করে তখন থেকেই কিন্তু সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম আস্তে আস্তে এটি প্রচার শুরু হয়। কিন্তু এটি মূলত সর্বশেষ যে সময়ে এসে মানে এটা ড্রাস্টিক্যালি সারা পৃথিবীতে বিস্ফোরণ হয়, সেটা হচ্ছে ক্রুসেড নামে একটা যুদ্ধ হয় আর কি। আপনারা এটা অনেকে জানেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা অনেকেই জানেন এই বিষয়টা আর কি, যে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে ক্রুশের যুদ্ধ হয়। মানে এটা যুদ্ধটা প্রায় 3টা ধাপে হয় এবং এই যুদ্ধের স্থায়িত্ব ছিল প্রায় 200 বছরের উপর। ইংল্যান্ড মানে এটা কিন্তু ওই ব্রিটিশ চার্চেরা, মানে যারা চার্চ সারা পৃথিবীতে বাইজেন্টাইনরা যারা পৃথিবীতে খ্রিস্টান প্রচার করছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিশনারি তৈরি করেছে, যেখান থেকে তারা খ্রিস্টান ধর্ম সারা পৃথিবীতে প্রচার করতো আর কি। এখনো আছে মিশনারি গুলো সারা পৃথিবীতে যেখানে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ হয়। আমাদের বাংলাদেশেও রয়েছে, ভারতবর্ষে তো প্রচুর রয়েছে এদের মিশনারি গুলো, যেখান থেকে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ হয়ে থাকে। ওরা কিন্তু ওই সময় থেকে আর কি, হ্যাঁ, সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রচার করতো বাইজেন্টাইনরা প্রাচীন যুগ থেকেই। তবে মধ্যযুগের প্রায় ওই 1100 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে আর কি প্রায় 200 বছর এই খ্রিস্টানরা মুসলমানদের সাথে যুদ্ধ করে। ঠিক আছে, কখনো খ্রিস্টানরা জয়ী হয়, কখনো মুসলিমরা জয়ী হয়। ঠিক এইভাবে যুদ্ধ করতে করতে এক সময় খ্রিস্টানদের হাতেই মানে মুসলিম যে রাজত্ব মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশগুলো এটা কিন্তু খ্রিস্টানদের হাতে চলে যায়। ঠিক আছে, এবং এই সময়টা ছিল 1100 শতাব্দী থেকে 1300 শতাব্দী। এবং এই যে ক্রুশের যুদ্ধ হয়, এই ক্রুশের যুদ্ধটা কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডকে কেন্দ্র করে আর কি। অর্থাৎ যদিও সারা পৃথিবীতে রোমানরা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রচার করে, কিন্তু পরবর্তীতে এই রোমানরা কিন্তু ওই ইংল্যান্ডে এসে তারা হচ্ছে তাদের মেইন যে আস্তানা তৈরি হয় এবং এখান থেকেই তারা সারা পৃথিবীতে পরবর্তীতে খ্রিস্টানদের যে ধর্ম প্রচারের যে মেইন যে জায়গা সেটি কিন্তু ইংল্যান্ড, মানে মানে আমরা বর্তমানে যে ইংল্যান্ড যে নাম শুনি ব্রিটেন, এখান থেকেই কিন্তু শুরু হয় এবং এখান থেকে তারা আরো কার্যক্রমকে আরো শক্তিশালী সারা পৃথিবীতে ছড়ায় আর কি খ্রিস্টানরা। ঠিক আছে, অথচ ইংল্যান্ড কিন্তু এক সময় এরা কিন্তু খ্রিস্টান ছিল না, মূল খ্রিস্টানরা ছিল রোমানরা আর কি, অর্থাৎ ইতালীয় যে সমস্ত অধিবাসীরা ছিল এরা ছিল আর কি। ঠিক আছে, এবং এই মিডিল এজে এই সময়েই ব্রিটিশ শাসনতন্ত্রের যে বাইবেল ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 1215 খ্রিস্টাব্দে 15ই জুন, মনে রাখবেন আর কি, যে ব্রিটিশ শাসনতন্ত্রের যে বাইবেল ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। অর্থাৎ ব্রিটিশরা একটি শাসনতন্ত্র তৈরি করে, তারা সারা পৃথিবীকে কিভাবে শাসন করবে এই ম্যাগনা কার্টার মধ্যে সব সংযুক্ত, ব্রিটেন কিভাবে চালিত হবে এবং এই ব্রিটেন সারা পৃথিবীতে কিভাবে তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের যে ঔপনিবেশিক ব্যবস্থা কিভাবে চলবে, এই ম্যাগনা কার্টার মধ্যে সবকিছু থাকে আর কি। এটা 1215 খ্রিস্টাব্দের 15ই জুন, 1215 খ্রিস্টাব্দের 15ই জুন এই ব্রিটিশ শাসনতন্ত্রের যে বাইবেল বলা হয় যেটাকে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়, মনে রাখবেন আর কি, এটা এই ইংরেজি সাহিত্যের মধ্যযুগে। ঠিক আছে, তো এইভাবে তারা তো ক্রুশের যুদ্ধ করতে থাকে মুসলমানদের সাথে, প্রচুর পরিমাণে মুসলিমদের হত্যা করে আর কি। এটা আসলে যারা ইসলামের ইতিহাস পড়ে তারা জানে আর কি, ব্রিটিশরা কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করে আর কি। প্রচুর পরিমাণে তারা এই খ্রিস্টানরা মুসলিমদের যেখানেই দেখতো মুসলিমদের তারা হত্যা করতো আর কি। তবে মুসলিমরা এত নির্দয় ছিল না আর কি। ওই সময়ে যে খিলাফত শাসন ব্যবস্থা ছিল, খিলাফতের কাছে এই খ্রিস্টানরা অনেকবার পরাজিত হয়। ঠিক আছে, কিন্তু আমাদের মুসলিম যে শাসকবৃন্দ ছিল আর কি, তাদের মনের ভিতরে দয়ার যে সাগর, এটা মানে আমরা দেখতে পাই আর কি। তারা বারবার শুধু খ্রিস্টানদের ক্ষমা করে দেয় আর কি, কিন্তু খ্রিস্টানরা কখনোই, তারা যখন যুদ্ধে যতক্ষণ পর্যন্ত তাদের শক্তি থাকে তারা কিন্তু মুসলমানদের তারা হত্যা করে। ঠিক আছে, তারা কখনোই মুসলমানদের ক্ষমা করেনি, কিন্তু মুসলিমরা বারবার খ্রিস্টানদের ক্ষমা করেছে। শেষ পর্যন্ত ক্রুশের যুদ্ধে খ্রিস্টানরাই জয়ী হয় এবং তারা পুরো মধ্যপ্রাচ্যকে তারা দখল করে নেয় আর কি। ওই সময় ফিলিস্তিন, হ্যাঁ, ওই শামস বা যেটাকে সিরিয়া বলি আমরা, লেবানন, এই সমস্ত রাষ্ট্রগুলো খ্রিস্টানদের অধীনে চলে যায়। ঠিক আছে, সৌদি আরবের ম্যাক্সিমাম অঞ্চল পর্যন্ত তারা তাদের যে রাজত্ব ব্যবস্থা চলে আসে আর কি। অথচ এটা এক সময় এটা অটোমান, না অটোমান আরো পরে আসে আর কি, তখন খিলাফত, মুসলিম খিলাফত ছিল আর কি অঞ্চলটাতে আর কি।
ঠিক আছে। তো এই ক্রুশের যুদ্ধে খ্রিস্টানরা মুসলিমদেরকে মানে এত পরিমাণ হত্যা করে, যেটা সারা পৃথিবীতে পরবর্তীতে মানে এটার যে একটা মর্মান্তিক এবং নিষ্ঠুর হৃদয় বিদারক যে ঘটনাগুলো, এটা সারা পৃথিবীর মানুষদেরকে নাড়া দেয় আর কি। ঠিক আছে। এবং তারা এইভাবে বিভিন্নভাবে তারা অত্যাচার করতো, বিভিন্ন জায়গায় মিশনারি স্থাপন করে তারা জোরপূর্বক ভাবে বিভিন্ন মুসলিমদের খ্রিস্টান বানাইতো, তাদেরকে বিভিন্ন অর্থের লোভ দেখিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারে। ওই সময় ওই যে তাদের ম্যাগনা কার্টার মধ্যে সবকিছু ছিল আর কি, যে সারা পৃথিবীতে তারা কিভাবে ঔপনিবেশ শাসন ব্যবস্থা তৈরি করবে আর কি। আমাদের ভারতবর্ষও কিন্তু এই ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করে গেছে আর কি। ঠিক আছে। মধ্যপ্রাচ্য এগুলোকে তারা অনেক দীর্ঘদিন তারা শাসন করেছে। ঠিক আছে। আর আফ্রিকা তো এখন পর্যন্ত সেই ব্রিটিশদের গোলাম আর কি। বিশেষ করে আমরা কিন্তু নব্য যে কি বলে ঔপনিবেশিক ব্যবস্থা আমরা দেখতে পাই আর কি, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু এখনো ব্রিটিশের রানীকে তারা হচ্ছে প্রাধান্য দেয়, এবং তাদের দেশে প্রধান সরকার প্রধান হিসেবেও কিন্তু ব্রিটিশ রানীরা কানাডা, অস্ট্রেলিয়াতে। ঠিক আছে। তার মানে আপনারা একটা জিনিস বুঝেন যে সারা পৃথিবীতে তারা কিভাবে খ্রিস্টান ধর্মকে প্রচার করছে আর কি, সারা পৃথিবীতে। এই পরবর্তীতে এই মধ্যযুগ থেকে শুরু হয় আর কি, এই ম্যাগনা কার্টার মাধ্যমে তারা হচ্ছে যে সফলতা শুরু করে সারা পৃথিবীতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, এবং তারা চরমভাবে সফল হয় এই ব্যবস্থায় আর কি। কিন্তু তাদের যে নিষ্ঠুর কাহিনী মধ্যপ্রাচ্যে মুসলিমদের উপর তাদের সে যুদ্ধ, যে ক্রুশের যুদ্ধ 200 বছর চলে, এতে তারা এত পরিমাণ মুসলিম হত্যা করে, মানে এটা আসলে চরম হৃদয় বিদারক এবং নিষ্ঠুর একটি ঘটনা আর কি। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে যারা চার্জ মানে যাদের হাতে ক্ষমতা ছিল আর কি, চার্জের হাতে যাদের ক্ষমতা ছিল আর কি, ঠিক আছে, এরাই কিন্তু এগুলা নেতৃত্ব দিত আর কি, হত্যাকাণ্ড, এই জঘন্য নির্মমতম কাজে তারা নেতৃত্ব দিত আর কি। ঠিক আছে। এবং তাদের হাতেই ক্ষমতা ছিল আর কি। ইংল্যান্ডের পুরো ক্ষমতাই ছিল চার্জের হাতে। মানে এই ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় পরিচালিত হতো তাদের যে গির্জা থেকে। হ্যাঁ, এই ম্যাগনা কার্টা আর কি, এই কারণে এটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলে। ওরা ওইভাবেই ওইটাকে সারা পৃথিবীতে প্রচার করতো আর কি। ঠিক আছে। এরপরে অ্যাংলো নরমানরা যখন ইংল্যান্ডে আসে, তখন তারা ওই সাথে করে একটি রোগ নিয়ে আসে, প্লেগ রোগ ছিল আর কি। একসময় ধীরে ধীরে এই প্লেগ রোগ ইংল্যান্ডে এরকম ভাবে মানে বিস্তার লাভ শুরু করে। ঠিক আছে। পরবর্তীতে এটা মহামারী আকার ধারণ করে। এতে ইংল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ এই প্লেগ রোগে মরে যায়। ঠিক আছে। এই কারণে ইংল্যান্ডের জনগণ তাদের ইতিহাসে, মানে ইংল্যান্ডের ইতিহাসে এই রোগটাকে ব্ল্যাক ডিজিজ নামে এটি পরিচিত আর কি। আপনারা ব্ল্যাক ডিজিজ দিয়ে যদি অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ দেন, আপনারা দেখতে পাবেন আর কি, যে এই রোগের যে প্রাদুর্ভাব ওই সময় ছিল আর কি। মানে এরকম পরিমাণ ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় মানুষ পড়ে মরে থাকতো আর কি। এই রোগের কারণে অর্ধেক মানুষ মারা যায় আর কি। এই পরবর্তীতে প্রায় ইংল্যান্ড প্রায় শূন্যের দিকে চলে যায় আর কি। ঠিক আছে। মানে এরকম একটি অবস্থা তৈরি হয় আর কি। ঠিক আছে। তা যেহেতু ওই সময়ে সাধারণ মানুষ তারা ভাবতো যে আসলে ইংল্যান্ডের উপরে মানে সৃষ্টিকর্তার গজব বর্ষিত হয়েছে, এটা ওই সময় মানুষের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, এবং এই পোপদের প্রতি একটা ঘৃণা বিদ্বেষ ওই সময়ে ওই ইংল্যান্ডের মানুষের মধ্যে মানে তৈরি হয় আর কি। যে তারা চিন্তা করে যে তারা আসলে মুসলিমদের এইভাবে হত্যা করেছে, সারা পৃথিবীতে তারা এইভাবে তাদের ধর্মের নামে যে হত্যাকাণ্ড সারা পৃথিবীতে তারা পরিচালনা করেছে, এটার কারণে হয়তো ঈশ্বর নিজেই তাদের উপরে ক্ষুব্ধ হয়ে তাদেরকে এই রোগ দিয়েছে। ঠিক আছে। এবং তারা তাদের এই রোগের যে ঘটনাটা, এই ইংল্যান্ডের যে প্রায় অর্ধেক মানুষ মারা যায় আর কি, হ্যাঁ, প্রচুর পরিমাণ রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতো আর কি, এরকম অবস্থা হয়েছিল আর কি। ঠিক আছে। এবং তারা এটা ভাবতো যে তারা হয়তো এই যে ক্রুশের যুদ্ধ করার ফলে 200 বছর ইংল্যান্ড যে যুদ্ধ করলো, ঠিক আছে, এই সব ঘটনা কিন্তু ইংরেজি সাহিত্যের মধ্যযুগে। হ্যাঁ, আমরা সাহিত্যের ঘটনা বলতে গিয়ে কিন্তু ইংরেজদের একটি অতীত ইতিহাস আলোচনা করে ফেলতেছি। ঠিক আছে। মানে এই সময় ব্ল্যাক ডিজিজের সময়টা আর কি। তখন সাধারণ মানুষ প্রচন্ড ভাবে বিরক্ত হয়। কাদের উপর বিরক্ত হয়? ইংল্যান্ডের যে শাসক গোষ্ঠী ছিল তাদের উপর আর কি। তাহলে ইংল্যান্ডের শাসক গোষ্ঠী কারা ছিল? ওই যে আমি প্রথমেই বলেছি যে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা পরিচালনা হতো কিন্তু গির্জা থেকে। সেখানে গির্জার যে প্রধান চার্চ ছিল, সেই চার্চের হাতেই ছিল ক্ষমতা, এবং তারাই তাদের ক্ষমতা বলেই সারা পৃথিবীতে তারা এইভাবে খ্রিস্টান ধর্ম প্রচার করে, এবং তারাই ইংল্যান্ডকে শাসন করতো আর কি। এবং তারা ভাবতো যে ইংল্যান্ডের আজকের যে এই দশা, এটার প্রধান কারণ হচ্ছে তারা এই যে ক্রুশের যুদ্ধ নামে যে মুসলমানদেরকে তারা যে গণহত্যা করে সারা পৃথিবীতে, এটা এই কারণে ঈশ্বর নিজেই পরবর্তীতে এদের উপরে প্রতিশোধ নেয়। ঠিক আছে। এই কারণে চার্চের উপর মানুষ প্রচন্ড ভাবে ক্ষেপা ছিল, কিন্তু তারা
মুক্তির কোনো রাস্তা পাচ্ছিল না, যে তারা কিভাবে আসলে এই চার্চের যে শাসন ব্যবস্থা এখান থেকে তারা বের হয়ে আসবে। এবং তারা খুব কট্টরপন্থী হিসেবে সেই খ্রিস্টান ধর্মকে প্রচার করতো এবং ধর্ম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতো আর কি। ঠিক আছে। আর ইংল্যান্ডের এই যে চার্চদের হাতে যে ক্ষমতা এবং চার্চরা যে ইংল্যান্ডকে শাসন করতো, তাদের যে শাসন পদ্ধতি, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ফেডারেল সিস্টেম, বা যেটাকে বলা হচ্ছে সুপ্রিম ক্ষমতা আর কি। ইংল্যান্ডের সুপ্রিম ক্ষমতা ফেডারেল সিস্টেম, বা চার্চের হাতে যে ক্ষমতা এটাকে বলা হতো ফেডারেল সিস্টেম। এটা মনে রাখবেন আর কি। ঠিক আছে। এবং এই সবকিছু নিয়ন্ত্রক ছিল পোপরা। হ্যাঁ, এই যে মানে আমরা চার্চ গির্জার যে প্রধান পোপ যেটাকে বলি আমরা আর কি, ওই নিয়ন্ত্রণ করতো আর কি সমস্ত, এবং তারাই কিন্তু ক্রুসেড পরিচালনা করতো। ঠিক আছে। আচ্ছা, এই প্লেগ রোগে যখন এই মানুষ যখন এভাবে মারা যায়, এরপরেই কিন্তু এই যে পোপদের উপর মানুষ খেপে যায়। এরপরে এই যে পোপদের শাসন ব্যবস্থা পরবর্তী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপরে কিন্তু রানী এলিজাবেথ ক্ষমতায় আসে। ঠিক আছে। ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করে, মানুষ সেটাকে মেনে নেয়। এরপরে আমরা কিন্তু ওই যে এলিজাবেথান এই যে প্রবেশ করবো আর কি ইংরেজি সাহিত্যে। আমরা এখন মধ্যযুগের কথা বলতে চাই। মধ্যযুগের এই নরমানরা মূলত অ্যাংলো নরমান পিরিয়ডের সময় থেকেই কিন্তু এই কট্টরপন্থী যে শাসন ব্যবস্থা ইংল্যান্ডে, এটা কিন্তু শুরু হয়ে যায় আর কি। আচ্ছা, যাই হোক আর কি, এইভাবে ইংল্যান্ডের জনগণ তখন মুক্তির রাস্তা খুঁজতেছিল যে আসলে এই ফেডারেল সিস্টেমকে কিভাবে ভেঙে চুরে খান খান করে দেওয়া যায়। কারণ আমরা এই শাসন ব্যবস্থা চাই না, এরকম কট্টরপন্থী ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা, এটা ইংল্যান্ডের জনগণ তখন মানতেছিল না। কিন্তু ওই এর মধ্যে আবার মরার উপরে খোরার গায়ে হয়ে দেখা দিয়েছে যে প্লেগ রোগ। এই প্লেগ রোগ যখন আসে, ইংল্যান্ডের মানুষ যখন মরতে থাকে, তখন এই আন্দোলন আরো বেশি বেগবান হয়। ওই সময়ে ইংল্যান্ডের একজন বিখ্যাত লেখক এর জন্ম হয়। তার নাম হচ্ছে জন ওয়েক্লিফ। আপনারা নাম শুনেছেন জন ওয়েক্লিফের। তিনি একজন বিখ্যাত, উনিও একজন ওই মানে চার্চেরই একজন লোক ছিল আর কি। পরবর্তীতে উনি কিন্তু পরবর্তীতে চার্চের বিরুদ্ধে তিনি দাঁড়ান আর কি। অর্থাৎ ইংল্যান্ডে সাধারণ মানুষ যেখান থেকে মুক্তি যাচ্ছিল, সেখানে একজন নেতা, মানে নেতাই বলা যায় জন ওয়েক্লিফকে, তিনি এসে সবার সামনে চার্চের যে ভণ্ডামি, তাদের যে এই ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার পিছনে তাদের যে পৈশাসিকতা, হ্যাঁ, তাদের যে অন্যায় আচরণ, এগুলো জন ওয়েক্লিফ এসে সাধারণ মানুষের কাছে এগুলোকে উপস্থাপন করে। ঠিক আছে। এবং তিনি কিন্তু এটা সম্পর্কে জন ওয়েক্লিফ তিনি একজন বিখ্যাত একটি গ্রন্থ রচনা করেন। ঠিক আছে। যে ইংল্যান্ডের মানুষদেরকে বুঝান আর কি, যে আসলে এই যে পোপরা যে রাষ্ট্র পরিচালনা করতেছে, এদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদ কায়েম করা, সারা পৃথিবীর ধন সম্পদকে চুরি করে নিয়ে আসা, মানুষদেরকে হত্যা করা। এটাই জন ওয়েক্লিফ সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো প্রকাশ করে। পরবর্তীতে সাধারণ মানুষ সে নতুন একটি আশার জায়গা হয়ে দাঁড়ায় হচ্ছে জন ওয়েক্লিফ। ঠিক আছে। সবাই জন ওয়েক্লিফের পিছনে সাধারণ মানুষ ছুটে আর কি, এবং তারাও চাচ্ছিল যে এই যে পোপের যে শাসন ব্যবস্থা, যে ফেডারেল সিস্টেম, এটা যাতে ভেঙে চুরে ইংল্যান্ডে খান খান হয়ে যায় আর কি। ঠিক আছে। মানে এই সময় আর কি, পরবর্তীতে এই সময় আবার ইংল্যান্ডের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়। এই সময় এই চার্চের যে ক্ষমতা, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং জন ওয়েক্লিফ এখানে এসে উঠে আসে আর কি। আমরা জন ওয়েক্লিফের বিভিন্ন সাহিত্যিকের বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে। আমি আগেই বলেছি যে আজকে আমরা কবি সাহিত্যিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট এলিমেন্টারি ইংলিশ সাহিত্যের মধ্যযুগের কিছু ঘটনা নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, তো ইংরেজি সাহিত্যের মধ্যযুগে আরেকটি বিখ্যাত ঘটনা ওই সময় ঘটে আর কি, যে 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। এই সময়, এর আগে কিন্তু পৃথিবীতে আমেরিকার কোনো ইতিহাস ছিল না। মানুষজন জানতোই না যে আটলান্টিক মহাসাগরের ওই পারে, অর্থাৎ ইংল্যান্ড থেকে আটলান্টিক মহাসাগরের যে নিউ ইয়র্ক, যে মাঝখানে যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে প্রায় 6000 কিলোমিটারের মতো দূরত্ব আর কি। আপনারা দেখবেন ইংল্যান্ডের মানচিত্র যদি ম্যাপে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইংল্যান্ড থেকে প্রায় 4500 উপর, 6000 না আর কি, 4500, আফ্রিকা থেকে প্রায় 6500, তবে ইংল্যান্ড থেকে প্রায় 4500 কিলোমিটার পর্যন্ত দূর আর কি, মাঝখানে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে। মানুষজন তখন যে আমেরিকা বলতে যে একটা দেশ ছিল, ওই সময় মানুষ জানতোই না। ঠিক আছে। ওই যে পর্তুগিজ নাবিক কলম্বাস 1492 সালে ওই সময় ইংরেজি সাহিত্যের মধ্যযুগের সময় কিন্তু আমেরিকা আবিষ্কার করে। ঠিক আছে। উনি আমেরিকা আবিষ্কার করে এবং আমেরিকার দক্ষিণ পশ্চিমে কিছু দ্বীপ ঘুরে তিনি ওগুলোকে বা দক্ষিণ ভারতীয় দ্বীপপুঞ্জ নামকরণ করেন আর কি, যেটাকে আমরা পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ নামে চিনি আর কি। ঠিক আছে। ওই কলম্বাসই সবকিছু আবিষ্কার করে ওগুলো। এটা 1492 এর ঘটনা আর কি, ইংরেজি সাহিত্যের মধ্যযুগে। ঠিক আছে। এরপরে 1498 সালে আমরা তো জানি যে ভাস্কো দা গামা, উনি ইউরোপীয় বণিক ছিল আর কি, উনি ভারতবর্ষে আসে।
ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আরো বেশ কিছু ঘটনা ঘটে, যেমন হচ্ছে যে কোপারনিকাসের নাম আপনারা শুনেছেন, যে উনি একজন জ্যোতির্বিদ ছিলেন, বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন, এবং তিনি কিন্তু সর্বপ্রথম তিনি বলেছিলেন যে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, গ্রহ, নক্ষত্রগুলো আবর্তন করে। তিনি যখন এই কথা প্রচার করে, তখন ওই যে পোপের যে রাজারা ছিল আর কি, তখন তারা তাকে ধর্মদ্রোহী হিসাবে আখ্যায়িত করে এবং তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র একটি কথা বলার কারণে, সেটি হচ্ছে কি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, গ্রহ, নক্ষত্রগুলো ঘুরতেছে। ঠিক আছে, কিন্তু বাইবেলে ছিল হচ্ছে সূর্য, গ্রহ, গ্রহ নক্ষত্র সবই ঘূর্ণায়মান। ঠিক আছে, মানে এরকম ছিল আর কি, অর্থাৎ কথাটা বাইবেলের বিরুদ্ধে যায়। এই কারণে তাকে ফাঁসি দেওয়া হয়, কোপারনিকাসকে। ঠিক আছে, এইটা তাহলে আপনারা বুঝেন যে মানে তাদের ওই সময় যে মানুষের মানে কট্টরপন্থী যে ধর্মের ব্যবস্থা, এটা মানুষের, সাধারণ মানুষের মধ্যে মানে কতটা প্রভাব বিস্তার করেছিল আর কি। আর মানুষ এই জন উইক্লিফের হাত ধরেই কিন্তু পরবর্তীতে এই পোপের যে সমাজ, ফেডারাল সিস্টেমকে ভেঙে তছনছ করা হয়। আমরা বলবো আর কি, জন উইক্লিফের বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা করবো আর কি, উনি কি বলেছেন সেটা দেখবো। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মোটামুটি হচ্ছে আপনার ওই ইংরেজি সাহিত্যের মধ্যযুগেরই ঘটনা আর কি। ঠিক আছে, এবং এই মধ্যযুগের আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাহিত্যিকের যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ফুটে ওঠে সেখানে বীরত্ব গাথা। ঠিক আছে, এরপর হচ্ছে রিলিজিয়ন, ধর্ম, লাভ, ভালোবাসার বা এখানে প্রেমের যে মোটামুটি কিছু সম্পর্ক নিয়েও বিভিন্ন কবি সাহিত্যিকরা এখানে আলোচনা করেন আর কি। মূলত এগুলোই ছিল লাভ, এরপরে হচ্ছে আহ বীরত্ব গাথা, রিলিজিয়ন, ধর্ম, মানে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি হতো আর কি ইংরেজি সাহিত্যের মধ্যযুগে আর কি। তা ইংরেজি সাহিত্যের মধ্যযুগে আমরা এগুলোই মোটামুটি মানে যে বিষয়গুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। জন উইক্লিফের নাম আসতে পারে। জন উইক্লিফ কখন, মানে তিনি কখন, কোন সময়ের লেখক ছিলেন? উনি ইংরেজি সাহিত্যের মধ্যযুগের একজন বিখ্যাত লেখক ছিলেন, এবং শুধু লেখক ছিলেন না, উনি একজন রাজনীতিবিদও ছিলেন। ঠিক আছে, একজন বিপ্লবী নেতা ছিলেন আর কি, যে যে কিনা ওই চার্চের বিরুদ্ধে বা বিভিন্ন তাদের যে ফেডারাল সিস্টেম বা ওই পোপের বিরুদ্ধে যিনি মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, এবং যে তাদের যে যে গির্জা ভিত্তিক যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে ভেঙে তিনি তছনছ করেন। ঠিক আছে, তো আমরা মধ্যযুগের, আমরা তো প্রথমে এখন যে বিষয়টি, এটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ডের মধ্যে এখানে ক্রুশের যুদ্ধ হয়, এটা আপনারা মনে রাখবেন আর কি। ক্রুশের যুদ্ধ হচ্ছে 11 শতাব্দী থেকে 13 শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 200 বছর এই ক্রুশের যুদ্ধ চলে, মুসলমানদের সাথে খ্রিস্টানদের যুদ্ধ চলে আর কি। এটা মনে রাখবেন আর কি, এটা ইংরেজি সাহিত্যের মধ্যযুগের ঘটনা। আমরা এরপরে বলেছিলাম যে অ্যাংলো নরমান পিরিয়ডের পরে যে যুগের সূচনা হয়, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এরকম যে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক যার নামে একটি ইংরেজি সাহিত্যের যুগের সূচনা হয়েছে, তিনি কে? তিনি হচ্ছে জিওফ্রি চোসার। তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন আর কি, এবং তার মানে সাহিত্যের যে যুগের ব্যবস্থা 1340 সাল থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত এই চোসারের যুগ ছিল আর কি, এবং এই সময়ের মধ্যেই তিনি বিভিন্ন কবিতা লিখে থাকেন আর কি, এবং তাকে বলা হয় হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ ইংরেজি সাহিত্যের তাকে বলা হচ্ছে কবিতার জনক আর কি। ঠিক আছে, কবিতার জনক বলা হয় তাকে। এবং তার কিছু কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব না, যেমন দ্য প্রলং টু দ্য ক্যান্টারবিউরি টেলস। ক্যান্টারবিউরি টেলস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। আমরা পরবর্তী লেকচারে এই ক্যান্টারবিউরি টেল, তারপরে নানস প্রিস্ট টেল, ঠিক আছে, দ্য হাউস অফ ফেম, দ্য পার্লামেন্ট অফ দ্য ফাউল, এগুলো কিন্তু বিখ্যাত গ্রন্থ আর কি। আমরা ছোট ছোট যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই গল্পগুলো পড়ছি আর কি। মানে আমাদের সময় ছিল আর কি। এখন আসলে ইংরেজিতে ছোট ছোট বাচ্চাদের কি কি পড়ায় আমরা অতটা জানি না আর কি, আমি দেখিও নি কখনো গল্প। আমরা কিন্তু এগুলো ছোটবেলায় পড়ছি আর কি, গল্পগুলো আর কি। এবং আমাদের আমরা যখন ওই এইচএসসি পরীক্ষা বা 7-6 পড়তাম, তখন কিন্তু কম্প্রিহেনশন এগুলো থাকতো, ছোট ছোট গল্পগুলো। দ্য পার্লামেন্ট অফ ফাউল, হ্যাঁ। এরপর হচ্ছে দ্য ট্রয়েলাস এন্ড ক্রেসিডা, তার বিখ্যাত লেখা। দ্য লিজেন্ড অফ গুড ওমেন, ঠিক আছে, আমরা এগুলো কিন্তু পড়তাম আগে, এগুলো কিন্তু চোসারের লেখা। আমরা ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক জিওফ্রি চোসার, তার নাম হচ্ছে জিওফ্রি চোসার। ঠিক আছে, আপনার বানানটা ভালো করে দেখে নিবেন, এবং তার নামে কিন্তু ইংরেজি সাহিত্যের এই সূচনা হয়েছে আর কি। আমরা নেক্সট ক্লাসে আমরা যখন বিস্তারিত আলোচনা করবো আর কি, চোসারের বিভিন্ন গল্পগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, ক্যান্টারবুরি টেল নিয়ে আলোচনা করবো, নানস প্রিস্ট টেল, হাউস অফ ফেম, এরপরে হচ্ছে দ্য পার্লামেন্ট অফ ফাউল, ঠিক আছে, হাউস অফ ফেম, এগুলো বিখ্যাত লেখা তার। আমরা এগুলো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো আর কি। এরপরে হচ্ছে চোসারের
পরে আরো অনেক বিখ্যাত লেখকরা রয়েছেন এখানে। এই যে আমরা প্রথমেই তো বলেছি যে উইলিয়াম লেগল্যান্ড, হ্যাঁ? উনি একজন বিখ্যাত লেখক ছিলেন ইংরেজি সাহিত্যের। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী আলোচনা করব। উইলিয়াম ক্যাক্সটন, ঠিক আছে? জন গাওয়ার, জন উইক্লিফ, ঠিক আছে? আ তিনি ওই সমাজ সংস্কারক ছিলেন। আমরা তো বলেছি আরকি, তার সম্পর্কে বিস্তারিত বলেছি আরকি। এবং তার বিখ্যাত একটা মানে যেটা লেখক আরকি, যেটার মাধ্যমে তিনি এই যে পোপদের যে আ আ সব তাদের যে আ ভন্ডামির সবকিছু যে তুলে ধরেন আরকি। মানে ইংরেজ জাতির ইতিহাস নিয়ে আরকি। দ্য অনসিমনি তার বিখ্যাত লেখা আরকি। ঠিক আছে? আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী আলোচনা করব আরকি। এবং তাকে জন উইক্লিফের কিন্তু একটি বিখ্যাত উপাধি আছে। তাকে বলা হচ্ছে রিলিজিয়াস রিফর্মার। ঠিক আছে? ধর্মীয় সংস্কারক হিসেবে, অর্থাৎ ইংল্যান্ডের ধর্মের মধ্যে পোপরা যেরকম ভাবে তারা নিজেদের মন মতো ইচ্ছা করে তাদের বাইবেলকে পরিবর্তন করেছে। এরা নিজেদের মন মতো করে বাইবেল তৈরি করেছে। ঠিক আছে? শাসন ব্যবস্থা নিজেরা স্বেচ্ছাচারিতা দেখিয়েছে। এই সব ব্যবস্থার উপরে তিনি হচ্ছে তাদের ধর্মীয় ব্যবস্থা এগুলোকে কিন্তু জনসম্মুখে জন উইক্লিফ তিনি এটাকে স্পষ্ট করে আরকি। ঠিক আছে? যাই হোক, আমরা পরবর্তী লেকচারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আজকে আমরা একটু ওভারঅল আলোচনা করেছি। আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। আমরা পরবর্তীতে ইংরেজি সাহিত্যের মিডল এজের বিভিন্ন লেখকদের বিভিন্ন লেখনী নিয়ে এবং তাদের লেখার ভিতরে কি তারা বলেছে এগুলো নিয়ে ছোট পরিসরে, যেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষায় সরকারি চাকরিতে আসে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আরকি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আ আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।